আমি বাইরে থেকে দরজার গ্লাস দিয়ে দেখলাম হিমাদ্রির মাথার কাছে কালো একটা ছায়ামূর্তি দাঁড়ানো আছে। হিমাদ্রি ছায়ামূর্তিটা দেখতে পেল এবং বলল, এই সেই ছায়ামূর্তি যেটা আমি আত্মহত্যা করার সময় দেখেছিলাম। সে আমাকে দূরজাত কিছু খাইয়ে দিয়েছিল, কিন্তু সেখানে কি করছে? হঠাৎ কালো ছায়ামূর্তিটার সাথে আমার চোখে হয়ে গেল। তার চোখগুলো আগুনের মতো লাল হয়ে গেল। হিমাদ্রির হাতে লাগানো স্যালাইনের বোতলে কালো রঙের কিছু একটা ছেড়ে দিয়ে এসে অদৃশ্য হয়ে গেল। এদিকে তাকিয়ে দেখলাম হিমাদ্রির আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। হিমাদ্রি বলল, আমাকে বাঁচা নিতান, আমি মারা যাচ্ছি। আমি তাড়াতাড়ি দরজা ধাক্কা দিয়ে কেবিনে প্রবেশ করলাম। হিমাদ্রির ভাই আমাকে দেখে চমকে উঠে বলতে লাগলো, এই ছেলে, কি তুমি এখানে কিভাবে এলে? বেরো যাও এখান থেকে বললাম। আমি বললাম, মায়া তাড়াতাড়ি ডাক্তারকে ডাকিন, মেয়েটা মারা যাচ্ছে, ওর স্যালাইনে কিছু একটা মেশানো হয়েছে, এখন কথা বলার সময় না। কিন্তু হিমাদ্রি ভাই আমার কোনো কথাই শুনছে না। আমাকে ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো, কোথায় মারা যাচ্ছে? আমার বোন ঠিকই আছে, এরো এখান থেকে। ওইদিকে হিমাদ্রি প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছিল। হিমাদ্রি এখন কথা বলতে পারছে না আমার সাথে। আমিও সহ্য করতে পারলাম না। হিমাদ্রির ভাইকে প্রচন্ড জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। সে পাশে রাখা টেবিলের উপর গিয়ে পড়ল। শব্দ পেয়ে ডাক্তার নার্সরা দৌড়ে এলো। আমি চিৎকার অস্থির হয়ে পড়লাম, ডাক্তার সাহেব, এই মেয়েটা মারা যাচ্ছে, তাড়াতাড়ি চেক আপ করুন। হিমাদ্রির ভাই আমার দিকে তেড়ে আসছিল একটা গালি দিয়ে। ডাক্তার তাকে থামিয়ে বলল, এটা মারামারি করার জায়গা, শান্ত থাকুন সবাই, বি পেশেন্ট, আমাকে চেক আপ করতে দিন। তারপর ডাক্তার চেক আপ করে দেখল হিমাদ্রির অক্সিজেন অনেক নিচে নেমে এসেছে, আর কিছুক্ষণের মাঝে অক্সিজেন শেষ হয়ে যাবে। ডাক্তার তাড়াতাড়ি নার্সকে বলল অক্সিজেনের বোতল করতে আর এই স্যালাইন খুলিয়ে আরো পাওয়ারফুল স্যালাইন লাগাতে। নার্স তাড়াতাড়ি সবকিছু করলো এবং কিছুক্ষণ পর হিমাদ্রি ঠিক হলো। এদিকে আমিও দেখতে পেলাম হিমাদ্রির আত্মা আবার আগের মতো স্পষ্ট হয়ে উঠেছে। আমি হাফ ছেড়ে বসে পড়লাম। ডাক্তার আর নার্স প্রয়োজনীয় ব্যবস্থা নিল এবং আমার কাছে এসে বলল, তুমি কিভাবে জানলে এই রোগীর অক্সিজেন লো হয়ে গিয়েছে? আমি একবার হিমাদ্রির দিকে তাকালাম। সে আমাকে চোখের ইশারায় আসল কথা বলতে নিষেধ করল। আমি হিমাদ্রির ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, জানি না, আমার এক আত্মীয়কে দেখতে এসেছিলাম হসপিটালে, হঠাৎ বাইরে থেকে মেয়েটাকে দেখে মনে হলো ওর কষ্ট হচ্ছে। ডাক্তার আমার কাঁধে হাত রেখে বলল, গুড জব চাইল্ড, সময় মতো তুমি না থাকলে এই মেয়েকে আমরা হারিয়ে ফেলতাম। তারপর ডাক্তার হিমাদ্রির ভাইকে বলল, ইউ শুড থ্যাঙ্কস দিস ম্যান, শি সেভ ইউর সিস্টার্স লাইফ। এ বলে ডক্টর চলে গেল। হিমাদ্রি ভাই আমাকে অনেক ধন্যবাদ দিল। আমি বললাম, খেয়াল রাখবেন হিমাদ্রির, বারবার আমি এখানে থাকবো না। হিমাদ্রি ভাই একটু সন্দেহ চোখে বলল, তুমি আমার বোনের নাম জানলে কিভাবে? আমি অপ্রস্তুত হয়ে বললাম, কারণ আমি ভুল করে নাম নিয়ে ফেলেছি। হিমাদ্রি বললে, এবার সামলান, আমি কিছু জানি না। আমি বললাম, আরে ভাইয়া, ওই ডাক্তার যখন রিপোর্টগুলো দেখেছিলেন তখন আমি ওর নামটা দেখে নিয়েছি, এখন তাহলে আমি যাই। হিমাদ্রির ভাইয়া কেমন যেন করে তাকাল আমার দিকে, মনে হচ্ছে সে আমার উত্তরে সন্তুষ্ট হয়নি। আমি আর কিছু না বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম। হিমাদ্রি হাসতে হাসতে বলল, আরেকটু হলে তো দড়াকে গিয়েছিলেন। আমি ওর হাসির দিকে তাকিয়ে আছি, কি মিষ্টি ওর হাসি। অযথা একটু আগেই মেয়েটা মরতে বসেছিল। আমি বললাম, ভাইয়াকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, বলে দিতাম, আমি আপনার আত্মাকে দেখতে পাই। হিমাদ্রি বলল, তারপর ভাইয়া তার নিজের পকেট টাকা খরচ করে পাবনা যাওয়ার একটা টিকিট কেটে আপনাকে সেখানে পাঠিয়ে দিত। এসব কথা আজকাল কেউ বিশ্বাস করবে বলেন তো? সবাই আপনাকে পাগল ভাববে, তাই তো? সত্যি এসব কথা বিশ্বাস করবে মনা কেউ? আমি কিছু বলতে যাবো, এমন সময় দেয়াল ভেদ করে একটা মেয়ে হুট করে সামনে এসে হিমাদ্রিকে জড়িয়ে ধরে বলল, হিমু, কেমন আছিস তুই? তোকে তো পাওয়াই যায় না। এই ছেলেটাকে নতুন বিয়ে ফিরে তাকে এগুলোর সাথে কি ব্রেকআপ করে দিয়েছিস? তবে ছেলেটা কিন্তু দেখতে দারুণ হ্যান্ডসাম, তোর সাথে সেই মানাবে। হিমাদ্রি মেয়েটার মুখ চেপে ধরে বলল, ওরে গোলগোলালো, এই ছেলে আমাকে দেখতে পায় আর তোকেও দেখতে পায়। তুই যে বক বক করলি, এত খুশি সবগুলো শুনেও ফেলেছে। ওর নাম ইথান, আর ইথান ও হচ্ছে সুমাইয়া। বলেছিলাম না, আমার এই জীবনে একমাত্র বান্ধবী যে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আমি মুসকে মুসকে এসে বললাম, আচ্ছা, তাহলে আপনার বান্ধবী এই? সুমাইয়া জিব্বাই কামড়তে বলল, ওপস, হাই ইথান, আমি আসলে বুঝতে পারিনি আপনি আমাদেরকে দেখতে পান। আসলে একটু মজা করছিলাম ওর সাথে। ওর শুধু একটাই বিয়ে ছিল যে ওকে ধোকা দিয়েছে, অথচ ছিল হাজার ছেলের ক্রাশ। আমি বললাম, সমস্যা নেই, আমার ফ্রেন্ডের সাথে আমার মজা করি, আপনারা কথা বলেন, আমি একটু আসছি। এগুলি হিমাদ্রিকে সেখানে থাকতে বলে আমি চলে গেলাম নার্স চেম্বারে। সেখানে গিয়ে নার্সকে বললাম, সিস্টার, একটু আগে যে হিমাদ্রি নামের মেয়েটাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন, তাকে তো নতুন স্যালাইন দিয়েছেন, তাই না? নার্স বলল, হ্যাঁ, ডাক্তারই তো বলেছিল নতুন পাওয়ারফুল স্যালাইন দিতেন।
কেন, কোনো সমস্যা? না না, সেটা কোনো সমস্যা না। আগের স্যালাইনটা যে খুলে রেখেছেন আমি সেটা সম্পর্কে জানতে এসেছি। সে স্যালাইনটা কোথায়? নার্স বলল সেটা তো ডাস্টবিনে ফেলে দিয়েছি। সেটাতে আপনি কি করবেন? আমি বললাম একটু দরকার আছে। আপনি কি দয়া করে একটু এনে চেক করে দেখবেন? আমার মনে হয় সে স্যালাইনে কিছু একটা মেশানো হয়েছে, তাই হিমাদ্রির কন্ডিশন খারাপ হয়ে গিয়েছিল। নার্স একটু রেগে বলল, কি সব বাজে বাজে কথা বলছেন? স্যালাইনে কিছু মেশানো হয়েছে মানে? আপনি সরাসরি আমাদের হাসপাতালের বিরুদ্ধে কথা বলছেন। আমি শান্ত হয়ে নার্সকে ভালোভাবে বুঝে পড়লাম, আমি হাসপাতালের বিরুদ্ধে বলছি না। আপনি বুঝতে পারছেন না এখানে অন্য কিছু একটা আছে? আপনি জাস্ট চেক করেন স্যালাইনটা, তাহলে বুঝতে পারবেন। আমি এই বিষয়ে কারো কাছে বলবো না, আপনাদের হাসপাতালের কোনো বদনামও করবো না। নার্স কিছুতে এটা করতে রাজি হচ্ছিল না। অনেক বোঝানোর পর সে রাজি হলো এবং ডাস্টবিন থেকে স্যালাইনটা তুলে এনে ল্যাবে নিয়ে গেল। আমাকে বললো বাইরে অপেক্ষা করতে। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। এর মাঝেই হিমাদ্রি আমার পাশে বসে বলল, আপনি এখানে, আর আমি আপনাকে পুরো হাসপাতাল খুঁজে বেড়াচ্ছি, এখানে কি করছেন? আমি বললাম, সে ছায়ামূর্তিটা আপনার স্যালাইনে কিছু মিশে নেবার পরই আপনার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তাই নার্সকে অনেক রিকোয়েস্ট করে সে স্যালাইনটা পরীক্ষা করার জন্য দিয়েছি। দেখি সে স্যালাইনে কি মিশিয়েছিল। হিমাদ্রি বলল, ছায়ামূর্তিটা আমার কাছে কি চাই? আমি বললাম, আপনার কাছে শুধু বেলা দুমুঠো ভাত খেতে চায়। বেচারা অনেক গরিব, এত গরিব যে তার 100 টাকার নোটেও 10 টাকা লেখা থাকে। হিমাদ্রি বলল, আপনি আমার সাথে মজা করছেন? তো কি আর করবো, আমি কি জানি সে আপনার কাছে কি চায়? আমি নিজে আছি আমার স্বপ্নে সে ভয়ানক চেহারা নিয়ে, এর মাঝে আবার এই ছায়ামূর্তি। হিমাদ্রি বলল, আপনি শান্ত হন। আমার কেন জানি মনে হচ্ছে স্বপ্নে দেখা সে ভয়ানক চেহারার লোকটা আর এই ছায়ামূর্তিটা একজনই। সে আমাদের দুজনের কাছে কিছু চায়। আর একটু আস্তে কথা বলেন, সবাই আপনার দিকে তাকিয়ে আছে, ভাবছে আপনি একা একা কথা বলছেন। দেখলাম সত্যিই সবাই আমার দিকে তাকিয়ে আছে, তারা আমাকে পাগল ভাবছে। আমি কিছু বলতে যাবো এমন সময় নার্স বেরিয়ে এলো ল্যাব থেকে। আমি ওটা বললাম, কিছু কি পেলেন? নার্স বলল, আপনি সঠিক ছিলেন, স্যালাইনে কাকের রক্ত পাওয়া গিয়েছে, কিন্তু এটা কোনোভাবেই পসিবল না। আমাদের হাসপাতালের সিকিউরিটি সিস্টেম অনেক হাই, এখানে কেউ এমন কাজ করার সাহস করবে না। আমি বললাম, আমি জানি এখানে হাসপাতালে কোনো ফল্ট নেই, আপনাকে অনেক ধন্যবাদ এটা চেক করে দেওয়ার জন্য। আর এই কথা কেউ জানবে না, আমি কথা দিচ্ছি। নার্স আমাকে ধন্যবাদ দিয়ে হাসি মুখে চলে গেল। সে যাওয়ার আগে আমি তার কাছ থেকে এই স্যালাইনটা নিয়ে নিলাম। তারপর হিমাদ্রিকে বললাম, তাকে রক্ত স্যালাইনে মিশে আপনাকে মারতে চেয়েছিল সে, কিন্তু কেন? চলেন আমরা একজনের কাছে যাব, দেখি উনি কিছু বলতে পারে কিনা এই বিষয়ে। হিমাদ্রি বলল, কার কাছে যাবেন? যেখানে অনেকদিন যাবৎ যাওয়া হয় না সেখানে যাব, গেলেই দেখতে পারবেন। হিমাদ্রিকে নিয়ে বের হয়ে গেলাম হাসপাতাল থেকে। তোমার বান্ধবী সুমাইয়া কোথায় গেল? হিমাদ্রি বলল, ওর কথা আর কি বলবো, সাপের মতো কখন আসে কখন যায় কিছুই বুঝি না। যখন ওর বয়ফ্রেন্ড মসজিদে থাকে নামাজ পড়ার জন্য তখন আসে আমার কাছে, না হলে সে তার বয়ফ্রেন্ডের গাড়ে বসে থাকে। আমি আস্তে আস্তে বললাম, প্রতিটা মেয়ের এই স্বপ্ন মরার পর বহুত হয়ে তার বয়ফ্রেন্ডের গাড়ে বসে থাকেন, তাই না? হিমাদ্রি একটু মন খারাপ করে বলল, জানি না। বুঝতে পারলাম তার কথা মনে পড়ে গেছে। এর মাঝে আমার মায়ের ফোন এলো। রিসিভ করতে মা বলল, কিরে তোর কলেজ ছুটি হয়ে গেছে সে কখন, এখনো বাসা আসিস না, কোথায় তুই? আমি বললাম, মা চিন্তা করো না, আমি একটা কাজে আটকেছি, এখন একটু চার্চে যাচ্ছি, ফাদারের সাথে একটু কথা বলতে হবে। মা বকরে বলল, সূর্য আজ কোন দিক দিয়ে উঠছে রে থান, হঠাৎ চার্চে কেন? তুই ঠিক আছিস তো বাবা? বললাম, মাম্মি হ্যাঁ মা ঠিক আছি, বাসায় তোমাকে সব বলছি, এখন রাখি। হ্যাঁ হ্যাঁ, আজকে একজন অদৃশ্য মেহমান নিয়ে বাসায় আসবো, খাওয়ার জন্য কিছু বাতাস রান্না করে রেখো। সে আমার বাতাস ছাড়া কিছু খেতে পারে না। এ বলে হিমাদ্রির দিকে তাকিয়ে হেসে দিলাম। মা বলল, কিসব আজে বাজে কথা বলছিস, যদি বাসায় আর সত্যি যদি চার্চে গিয়ে থাকিস তাহলে ফাদারকে বলবি ভালোভাবে হলি ওয়াটার দিয়ে যেন তোকে পবিত্র করে দেয়। ওকে ঠিক আছে বলে ফোন রেখে দিলাম। হিমাদ্রি আমার দিকে তাকিয়ে বলল, আমি শুধু বাতাস খাই তাই না, যাবই না আপনাদের বাসায়? আমি বললাম, আরে মজা করেছি, আমার মায়ের সাথে মানে ফ্রি, আমার মা সবাইকে খুবই তাড়াতাড়ি আপন করে ফেলতে পারেন, আমি নিশ্চিত আমার মাকে আপনি অনেক পছন্দ করবেন। কথা বলতে বলতে চার্চে চলে এলাম। ফাদার তখন প্রার্থনায় ছিল। আমরা বসে রইলাম। একটু পর ফাদার এসে বলল, হোয়াট হ্যাপেন চাইল্ড? আমি ফাদারের হাতে স্যালাইনটা দিয়ে বললাম, আমার এক ফ্রেন্ড হাসপাতালে আছে, গত 1 বছর ধরে সে কোমায়, কিন্তু তার সাথে অদ্ভুত কিছু হচ্ছে। এই স্যালাইনটা ওর শরীরে দেওয়া হয়েছিল। আমি যখন দেখতে গেলাম তখন তাকে দেখলাম একটা তারও ছায়ামূর্তি এটার ভেতরে কিছু পুশ করে দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে। তারপর আমার ফ্রেন্ডের অবস্থা খারাপ হতে লাগলো। ডাক্তার এসে তাকে আবার স্বাভাবিক করে তুলেছে। তারপর আমি স্যালাইনে
পরীক্ষা করে জানতে পেরেছি এটার মাঝে কাকের রক্ত মেশানো হয়েছিল। এই জিনিসগুলোর ব্যাখ্যা চাই আমি। ফাদার স্যালাইনটা হাতে নিয়ে কপালে কাছে ধরে চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলো। হঠাৎ ফাদার চোখ খুলে ভারত চেহারা নিয়ে আমাদেরকে তাকিয়ে বলল, কাকের রক্ত মেয়েটাকে মারার জন্য দেওয়া হয়নি, বরং বাঁচানোর জন্য দেওয়া হয়েছে। আপনি কি বলছেন ফাদার? কাকের রক্ত হিমাদ্রিকে বাঁচানোর জন্য দেওয়া হয়েছে মানে? আমি নিজ চোখে দেখেছি হিমাদ্রি মরতে বসেছিল, সময় মতো স্যালাইন বদল না করলেও মারা যেত। ফাদার বলল, ওটা তোমার চোখের ভ্রম ছিল ইথান। তুমি ছায়ামোর থেকে দেখে তোমার ব্রেইনে সুইট করে নিয়েছিলে সে খারাপ কিছু করছে হিমাদ্রির সাথে, তেমনটা দেখেছ। আর অক্সিজেন তখন সত্যিই লো ছিল। স্যালাইন বদল করার কারণে হিমাদ্রির বাঁচার চান্স অনেকটা কমে গিয়েছে। যে কোনো সময় হিমাদ্রি মারা যেতে পারে। আমি হিমাদ্রির দিকে তাকালাম, দেখলাম সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ফাদারকে বললাম, তাহলে আপনি বলতে যাচ্ছেন ওই ছায়ামূর্তিটা ভালো কিছু ছিল? ফাদার আমাকে নিয়ে চার্চের এক কোণে বসে পড়ল। আমার হাত ধরে কিছু মন্ত্রের উপরে তার গলায় থাকা ক্রসটা আমার কপালে লাগালো। সাথে সাথে আমি একটা দৃশ্য দেখতে পেলাম। আমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি আর ওই দিক দিয়ে কি যেন খুঁজছি। হঠাৎ পা পিছিয়ে পড়ে গেলাম। পুরো জঙ্গলটা কাদা মাটিতে ভরা, মনে হচ্ছে এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি উঠে আমার হাঁটতে লাগলাম। হঠাৎ চুগ্গার কাছের আড়লে থেকে কেউ যেন আমাকে দেখছে। আমি ধীরে ধীরে সেদিকে এগিয়ে যেতে লাগলাম। তখনই দেখলাম সে ছায়ামূর্তিটা খুব দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে, যেটা হাসপাতালে হিমাদ্রির কাছে দেখেছিলাম। আমি দ্রুত সেটার পিছু নিলাম। তার পিছু করতে করতে জঙ্গলের মাঝে একটা ফাঁকা জায়গায় পৌঁছে গেলাম। হঠাৎ ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল। আমি আশেপাশে তাকাতে আমার চোখে পড়ল একটা ছোট্ট করে ঘর। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই ঘর থেকে একটা মেয়ের কণ্ঠের আর্তনাদ ভেসে আসলো, আমাকে মেরো না দয়া করে, আমি বাঁচতে চাই। আরে, এটা তো হিমাদ্রির কণ্ঠ। আমি তাড়াতাড়ি সেই কুড়ি ঘরের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, ওখানে যেও না এতান। আমি থমকে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখলাম হিমাদ্রি দাঁড়িয়ে আছে। আমি অনেক চেষ্টা করে আমার মুখ থেকে একটা শব্দ বের করতে পারলাম না। হিমাদ্রি আমাকে আবার বলল, ওই ঘরে যেও না, ওখানে কেউ নেই, এ দেখো আমি এখানে। আমি হিমাদ্রির দিকে এগুতে লাগলাম। তখন আমার ঘর থেকে হিমাদ্রির আর্তনাদ, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। আমি কনফিউজড হয়ে গেলাম হিমাদ্রি আসলে কোথায়। আমার সামনে থাকা সে যদি হিমাদ্রি হয়, তাহলে ঘরের ভেতর থেকে কার আর্তনাদ ভেসে আসছে? আমার সামনে থাকা সে হাত বাড়িয়ে দিয়ে বলল, চলো এখান থেকে, তোমাকে বাড়ি পৌঁছে দিই। তখন আমি খেয়াল করলাম তার পায়ের দিকে এবং আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তার পা ছিল কোনো পশুর পায়ের মতো। আমি বুঝে গেলাম এটা হিমাদ্রি না। এক দৌড়ে সেই ঘুরে ঘরের দিকে ছুটলাম। পেছন থেকে হিমাদ্রির রূপে এসে চিৎকার করতে লাগলো। আমি সেদিকে টান না দিয়ে সোজা ঘরে ঢুকে গেলাম। দেখলাম হিমাদ্রি কে টান করে শুয়ে রাখা হয়েছে। একটা লোক হিমাদ্রির সামনে বসে কিছু তন্ত্রমন্ত্র পড়ছিল। তার মুখটা দেখা যাচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে হিমাদ্রিকে দিয়ে শয়তানের পূজা করা হচ্ছে। একটু পরপর সে হিমাদ্রির শরীরে চাকু দিয়ে আঘাত করছে আর হিমাদ্রি বলছে, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। এটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। সাথে সাথে সেই লোকটার দিকে তেড়ে গেলাম, কিন্তু তার কাছে যাওয়ার আগেই কোন এক অদৃশ্য শক্তি আমাকে ছুঁড়ে ফেলে দিল। এবার সেই লোকটা মুখ ধরে তাকালো। তাকে আমি চিনলাম না, আগে কখনো দেখিনি। আমি চিৎকার করে বললাম, কে আপনি? হিমাদ্রির সাথে কি করার চেষ্টা করছেন? সে অদ্ভুত একটা হাসিতে বলল, হিমাদ্রির জায়গায় নিজেকেও দেখতে পারবি, সময় ঘনিয়ে আসছে আর তার পূরণ করার জন্য প্রস্তুত হয়ে নে। আমি কিছু বলার আগেই আশপাশ থেকে কিছু লতাপাতে এসে আমার গলায় পিছিয়ে ধরল। লোকটা ভয়ঙ্কর এক হাসিতে মেতে উঠল। তখনই ফাদার আমার কপাল থেকে ক্রসটা সরিয়ে নিল। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম, মনে হচ্ছিল আর একটু হলেই আমি মারা যেতাম। ফাদার আমাকে এক গ্লাস পানি দিল। আমি পানি খেয়ে একটু স্বস্তি পেলাম। ফাদার বলল, তুমি কি দেখতে পেয়েছো ইতান? আমি ফাদারকে সবকিছু বললাম যা যা দেখতে পেয়েছি। সব শুনে ফাদার বলল, এটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে ওই মূর্তিটা ভালো না খারাপ। তবে আমার জানা মতে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কাকের রক্ত। হিমাদ্রিকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। যেটা করেছে সেই হিমাদ্রিকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বাঁচিয়ে রাখতে চায়। তাই প্রতিনিয়ত কাকের রক্তের সাথে তার নিজের রক্ত মিশিয়ে হিমাদ্রির শরীরে দেয়া জিনের মাধ্যমে তুমি যাকে দেখতে পেয়েছ সেখানে সেই লোকটাই হিমাদ্রিকে ব্ল্যাক ম্যাজিক করেছে। কিন্তু তার উদ্দেশ্য কি সেটা অজানা। কেন সে হিমাদ্রিকে বাঁচিয়ে রাখতে চায়
হিমাদ্রি আমার কাছে এসে বলল, যেহেতু সে কাকের রক্তের সাথে তার নিজের রক্ত মিশে আমার শরীরে দেয়, তাহলে সে আমার রক্তের সম্পর্কে কেউ হতে পারে। ফাদার তো হিমাদ্রিকে দেখতে পাচ্ছে না, তাই হিমাদ্রির কথাটা আমি ফাদারকে রিপিট করলাম। ফাদার বলে, হ্যাঁ, এমনটা হতে পারে। আর এসব ব্ল্যাক ম্যাজিকের শিকার মানুষ আপন মানুষের দ্বারাই বেশি হয়। হতে পারে হিমাদ্রির কোনো রক্তের সম্পর্কের কেউ এটা করেছে। তুমি কালকে এসো আবার, আমি আরো কিছু জানার চেষ্টা করব, কোনো উপায় খুঁজে রাখবো। দেখলাম হিমাদ্রির চেহারা অনেকটা কেমন আহাতার হয়ে গেল। বললাম, তাহলে ফাদার আজকের মতো যাই, আবার আসবো আমি। ফাদার বলে, আসতেই হবে, কারণ এটা শুধু হিমাদ্রির সাথে জড়িত না, তুমি নিজেও কোনো না কোনো ভাবে এখানে জড়িয়ে আছো। সাবধানে থেকো ইথান। এই কথাটা ফাদার বলেছে হিমাদ্রির দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে। তার মানে ফাদার কি হিমাদ্রিকে দেখতে পেয়েছে? বিষয়টা তেমন গুরুত্ব দিলাম না, সে একজন ধর্মীয় ব্যক্তি, আত্মা দেখার শক্তি তার থাকতে পারে। ঠিক আছে বলে ফাদারের কাছে চলে গেলাম। হিমাদ্রি এখনো অচিন্তিত, কে তাকে ব্ল্যাক ম্যাজিক করবে। আমি বললাম, চিন্তা করবেন না, ফাদার এটা খুঁজে বের করে ফেলবে। কিন্তু হিমাদ্রি তখনও মুখটা বার করে হাঁটছে। আমি মন ভালো করার জন্য বললাম, চলেন মুভি দেখে আসি তাহলে হল থেকে। অনেক সুন্দর একটা মুভি আসছে, মোলা খাবো বাড়িতে, বাঁধবো আমি গাড়িতে। হিমাদ্রি এটা শুনে হেসে দিল আর বলল, এই মুভি শুধু আপনার জন্যই বানিয়েছে পর্যার, আপনি যান। বলে মুভ যে মামাকে যান বললে মনটা খুশিতে নেচে উঠল। হিমাদ্রি দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, আমি ওই যান বলি নাই, বলেছি মুভি দেখতে আপনি যান, আমি যাব না। আমি মুখে হাত দিয়ে বললাম, ইস, আমি ভাবছিলাম ওই যান বলেছেন। কি একটা ভুল বুঝাবুঝি হয়ে গেল। হিমাদ্রি বলল, থাক, আর নাকামি করতে হবে না, এখন চলেন, আপনাদের বাড়ি যাব। আপনার মা তো আমার জন্য বাতাস রান্না করে রেখেছে, না গেলে আবার রাগ করবেন উনি। আমি হেসে বললাম, তাই তো, চলেন তাহলে যা যাক। বাসে গিয়ে কলিং বেল চাপতেই মা দরজা খুলে দিল এবং বলল, ফাদার তোকে পবিত্র করে দিয়েছে তাই না? কি মনে করে আজকে চার্চে গেলি বাবা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, শোনো তো মা, আমি অপবিত্র ছিলাম কবে। আর বললাম না, একটা কাজে গিয়েছিলাম ফাদারের কাছে। আর শোনো, আমার সাথে একজন এসেছেন বাসায়। তার আগে বলো বাবা, আর ভাইয়া কোথায়? মা বলল, তোর বাবা তো অফিসে, জোসেফ শহরের বাইরে গেছেন অফিসের কাজে, তাকে নিয়ে এসেছিস, তোর সাথে তো কেউ নেই। আমি এবার হিমাদ্রিকে বললো, মাকে হ্যালো বলে হিমাদ্রি। মা আমার কাছে মুখটা এসে গন্ধ শুকে বলল, নেশা টেশা করে এসেছিস নাকি? হিমাদ্রিটা আবার কে? এখানে তুই আর আমি ছাড়া আর কেউ তো নেই। আমি বললাম, মা, হিমাদ্রিকে আমি ছাড়া কেউ দেখতে পাই না, ও এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে। মা কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না এটা। আমি বললাম, ঠিক আছে, আমি এখন কিচেনে যাইনি, আমি এখান থেকে হিমাদ্রির সাহায্যে বলে দেব আজকে তুমি কি রান্না করেছ। মা এটাতে রাজি হলো। হিমাদ্রি কিচেনে গিয়ে দেখে আসলো, আমাকে এসে বলল, আপনার মা আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করেছে আর বাঁধাকপি ভাজি করেছে, মাছের টুকরোর সংখ্যা 6টি। কিন্তু আমার বাতাস কই, বাতাস রান্না করেনি। আমি হেসে দিয়ে মাকে বললাম, হিমাদ্রি যা বলেছে মা তো অবাক। এবার বিশ্বাস করে নিল আমার সাথে অদৃশ্য কিছু এসেছে এখানে। দৌড়ে গিয়ে এসে তার গলার ক্রসটা আমার গলায় পুরিতে পড়লে, হিমাদ্রি মা, তুমি যে হও না কেন, আমার ছেলেকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না, ও একটু পাগল কিন্তু অনেক ভালো ছেলে, দয়া করে ওকে ছেড়ে দাও। ম্যাডাম কিসব বলছো মা, হিমাদ্রি কেন আমার ক্ষতি করবে? হিমাদ্রি পুরোপুরি মারা যায়নি এখনো, এই ক্রস তোমার কাছে রাখো, তো কোনো প্রেতাত্মা না যে ক্রস দেখে ভয় পাবে। চার্চে ওকে নিয়ে গিয়েছিলাম আমি, আর আমি যে স্বপ্নটা দেখি প্রায় সেই স্বপ্নে হিমাদ্রিও দেখে। তারপর মাকে সব খুলে বললাম। মা সব শুনে বুঝতে পারলো হিমাদ্রির এবং আমি একই জায়গায় আটকে গিয়েছি। আমার কানে কাছে এসে বলল, কি রিতান, মেয়েটা দেখতে কেমন, তোর সাথে মানাবে নাকি? হিমাদ্রিটা শুনতে পেয়ে মুচকে হাসতে লাগলো। আমি বললাম, মা তুমিও না কিছু বাজে বাজে কথা বলছো বলতো, যে এখান থেকে, খুব খিদে পেয়েছে, খাবার দাও টিপিলে। মা চলে গেল। আমি বললাম, আপনি কিছু মনে করবেন না, বলেছিলাম না মায়ের সাথে আমি অনেক ফ্রি, একদম বন্ধুর মতো। আমার জীবনের একমাত্র মেয়ে বেস্ট ফ্রেন্ড হল আমার মা। হিমাদ্রি বলল, আমার কিন্তু আন্টিকে দারুণ লেগেছে, উনি অনেক হাস্যজ্জ্বল একজন মানুষ। বললাম, ঠিক আছে আপনি বসেন, আমি গোসল সেরে আসছি। আমাদের পারিবারিক নিয়মের বাইরে থেকে আসলে গোসল করে নিতে হবে। আমি যাচ্ছি, আপনি আবার উঁকি মারবেন না কিন্তু বাথরুমে। হিমাদ্রি বলল, চিচ্ছি, কি বলছেন এসব, আপনি যান। আমি বললাম, ওকে, প্রাণ যাচ্ছি। এই বলে হাসতে হাসতে বাথরুমে চলে গেলাম গোসল করার জন্য। হিমাদ্রি পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগলো, কেমন যেন সবকিছু চেনা চেনা লাগছে তার কাছে। মনে হচ্ছে এখানে সে আগেও এসেছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। কিন্তু এটা তো ইথানদের বাড়ি, এই প্রথম এখানে এসেছে সে, তাহলে এত চেনা চেনা কেন লাগছে? আমি গোসল শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করতেই জঙ্গলের দেখা লোকটার মুখ ভেসে উঠল আমার চোখে। সে বলছিল,
আত্মর্পণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিসের আত্মর্পণ? কেন সেই ব্ল্যাক ম্যাজিক করেছে? সে কি শুধু হিমাদ্রিকে চায় নাকি আমাকেও? সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সে বলছিল আত্মর্পণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কেন সেই ব্ল্যাক ম্যাজিক করছে? সে কি শুধু হিমাদ্রিকে চায় নাকি আমাকেও? সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এদিকে হিমাদ্রি ঘুরতে ঘুরতে সে স্টোর রুমে পৌঁছে গেল। সেখানে দেয়ালে একটা ফুটো দেখতে পেল। হিমাদ্রি ফুটোর দিকে এগিয়ে গিয়ে সেখানে চোখ রেখে দেখার চেষ্টা করলো ওপাশে কি আছে, কিন্তু ওপাশে খুব অন্ধকার থাকার কারণে কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ ওপাশ থেকে একটা চোখ হিমাদ্রির দিকে তাকালো। হিমাদ্রি ভয়ে পিছিয়ে গেল। তখনই সেখানে ইথানের মাছুর আসলো এবং একটা আঠাযুক্ত কাগজ দিয়ে সেই ফুটোটা ঢেকে দিল এবং হিমাদ্রির দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, ফুটোর ওপাশে তোমার অতীত আছে, তাই অতীত থেকে বাঁচার চেষ্টা করো, চলে যাও এখান থেকে। হিমাদ্রি অবাক হয়ে গেল। আন্টি তাকে দেখতে পাচ্ছে। কিছু বলছে বে, তখনই কিচেন থেকে আন্টির কণ্ঠ, ইথান টেবিলে খাবার দিয়েছি, খেতে আয়। এটা শুনে হিমাদ্রির সামনে তাকাতেই দেখে সে নেই। তাহলে এটা কি ছিল? হিমাদ্রি অনেক চিন্তিত হয়ে গেল। এই ফটোর ওপাশে আমার অতীত আছে মনে হয়, আমাকে দেখতেই হবে এখানে কি আছে। তখন ইথানের ডাক পেছন থেকে, হিমাদ্রি এখানে কি করছেন? আমি আপনাকে সারা বাড়ি খুঁজে অস্থির। হিমাদ্রি বলল, আচ্ছা ইথান, দেয়ালে এই ফটোটা কিসের? এ বলে হিমাদ্রি ফটোর ওপর থেকে কাগজটা উঠিয়ে ফেলল। আমি বললাম, এই ফটোটা তো কাগজ দিয়ে ঢাকা ছিল, আপনি এটা সম্পর্কে জানলেন কিভাবে? হিমাদ্রি বলল, আমি যখন এখানে আসলাম তখন এটা ঢাকা ছিল না। আপনার মায়ের রূপ ধরে কেউ এসে এটা ঢেকে দিয়ে গেল। আমি নিশ্চিত ওটা আপনার মা ছিল না। আমি বললাম, ওই ফটোটা আমার বাবা ডেকে রেখেছে। কোন এক অদ্ভুত কারণে বাবার করার নিষেধ আছে এই ফুটোর উপর থেকে কাগজটা না সরাতে। আপনার বাবাকে আপনাদের কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে? কখনো কি জানতে ইচ্ছা হয়নি এই দেয়ালের ওপরে কি থাকতে পারে? আমি বললাম, হিমাদ্রি তুমি এমনভাবে রিয়াক্ট করছো যেন তুমি কিছু দেখতে পেয়েছো দেয়ালের ওপরে। হিমাদ্রি বলল, আমি যখন ওই ফুটোটা দিয়ে তাকালাম তখন একটা চোখ হঠাৎ করে সেখানে উঁকি মারে, আর তারপর আপনার মায়ের রূপে কেউ এসে বলল যে দেয়ালের ওপরে অতীত আছে। হিমাদ্রির কথা শুনে আমি সেই বাবার নিষেধ বলে ফুটোর উপরে থাকা কাগজটা উঠিয়ে সেখানে ওকে দিলাম। ওপাশে সম্পূর্ণ অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ সেখানে আলো জ্বলে উঠল। দেখলাম আমরা যে বাসে থাকি সেই বাসটাই দেয়ালের ওপাশে, তবে অনেক আগের কাঠামো। মনে হচ্ছে সত্যি আমি অতীত দেখতে পাচ্ছি। সত্যি আমি খুব অবাক হয়ে গেলাম। বাবা কেন এই ফুটোর কাছে আসতে আমাদের নিষেধ করেছিল? সে চাইলে তো এই ফুটোটা বন্ধ করে দিতে পারতো সবসময়ের জন্য। তাহলে কেন এটা শুধুমাত্র একটা কাগজ দিয়ে ঢেকে রাখা হয়? আমি চোখ সরিয়ে হিমাদ্রিকে কিছু বলতে যাবো তখনই দেখলাম আমার বাবা আসি দেয়ালের ওপাশে হাঁটাহাঁটি করছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।